হাই শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাবিদ এডুকেশন সেন্টারে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি আজকে হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে পড়ো, তোমাদের রিডিং স্কিলের একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটি হচ্ছিল, এরকম একটা কবিতা দেওয়া থাকবে, এই কবিতার উপর একটা প্রশ্ন দেওয়া থাকবে, এরকম একটা কবিতা এবং এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে যে হোয়াট ইজ দ্য জেনারিক ফর্ম অফ দ্য পোয়েম ডিসকাস বা রাইট দ্য রাইটিং স্টাইল অফ দ্য পোয়েম। অর্থাৎ এই কবিতাটার উপর জেনারিক ফর্মটা লিখতে হবে। আসলে জেনারিক ফর্মটা কী? জেনারিক ফর্মটা হচ্ছে এই কবিতার যে বেসিক পয়েন্ট যেগুলো, সেগুলো উত্তর দেওয়াটাই হচ্ছে জেনারিক ফর্ম। তো হোয়াট ইজ দ্য জেনারিক ফর্ম অফ দ্য পোয়েম, যদি আমরা এই প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদের এই টপিকসগুলো আমাদের প্রশ্নের ভিতরে লিখতে হবে, উত্তরের ভিতরে লিখতে হবে। অর্থাৎ দ্য ফর্ম অফ দ্য পোয়েম, তারপর আছে লাইন্স নেমস অফ দ্য পোয়েম, হাউ মেনি স্ট্যাঞ্জা হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম, নেম অফ ফুড, রাইম স্কিম, নেম অফ রাইম স্কিম, সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ, পার্সোনাল ইমপার্সোনাল থটস, পয়েন্ট অফ ভিউ, অ্যাটিটিউড, তারপর হলো টোন, সাউন্ড ডিভাইস। এই যে এখানে যে 12টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, এই 12টা পয়েন্ট সম্পর্কে এক লাইন বা দুই লাইন করে লিখলেই প্রশ্নটির উত্তর হয়ে যাবে। যদি এই 12টি পয়েন্ট যদি তোমরা না জেনে থাকো, তাহলে এই 12টি পয়েন্টের উপর আমার ভিডিও আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। সেখানে দেখে নিলেই তোমরা বুঝতে পারবে এই 12টা পয়েন্ট কী কী। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব যে দ্য ফর্ম অফ দ্য পোয়েম। জাস্ট একটু আলোচনা করব দ্য ফর্ম অফ দ্য পোয়েম। দ্য ফর্ম অফ দ্য পোয়েমটা আসলে কী? দ্য ফর্ম অফ দ্য পোয়েম বলতে বোঝাচ্ছিল যে কবিতাটা কী ধরনের কবিতা, ওট কবিতা না সনেট কবিতা না লিরিক কবিতা, সেটাই তোমাকে লিখতে হবে। যদি কবিতাটা সনেট হয় তাহলে লিখবা দ্য পোয়েম ইজ সনেট, আর যদি কবিতাটা লিরিক হয় লিখবা দ্য পোয়েম ইজ লিরিক, আর যদি কবিতাটা যদি ওট কবিতা হয় তাহলে লিখবা দ্য পোয়েম ইজ অ্যান ওট। তো এইভাবে জাস্ট একটা লাইন বা দুই লাইন লিখলেই হবে, কবিতার ফর্মটা লিখলেই হয়ে গেল। তারপর আসলে লাইন্স নেম অফ দ্য পোয়েম। এখন হলো কবিতাটার লাইনগুলো কী, কবিতার লাইনগুলো কি? ধরি একটু কবিতা, এটা একটা কবিতা, হাউ ডু আই লাভ দি লেট মি কাউন্ট দ্য ওয়েস, এটা একটা কবিতা আর কি। এটা একটা কবিতা যে হাউ ডু আই লাভ দি লেট মি কাউন্ট দ্য ওয়েস। এখানে মোট এই লাইনগুলোর নাম রয়েছে, যে কবিতার লাইন এখানে 12টা লাইন রয়েছে, এই প্রত্যেকটা লাইনে একটা করে নাম রয়েছে। যেমন হাউ ডু আই লাভ দি লেট মি কাউন্ট দ্য ওয়েস, এখানে 1 2 3 4 5, এখানে 5টা ফুট তৈরি হয়েছে। অতএব এই লাইনগুলোর নাম পেন্টামিটার লাইন। এই লাইনগুলোর নাম কি? পেন্টামিটার লাইন। প্রতিটা কবিতার লাইনগুলোর নাম রয়েছে, এটা হচ্ছে পেন্টামিটার লাইন। যদি আমরা এই কবিতাটা ধরি একটু, শ্যাল আই কম্পেয়ার, তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4 5, তো এখানে 5টি ফুট রয়েছে, তাহলে অবশ্যই এই লাইনগুলোর নাম হচ্ছে কি? পেন্টামিটার। এই লাইনটির নাম কি? পেন্টামিটার লাইন। তো একজন কবি সবসময় কিছু একই ধরনের মাত্রা ইউজ করে সাধারণত কবিতার ভিতরে, একই ধরনের চেষ্টা করে মাত্রা ইউজ করার জন্য। তাহলে এই লাইনটির নাম কি? পেন্টামিটার লাইন। ঠিক এরকম যদি এত 5টা বের আসে তাহলে এটাও পেন্টামিটার লাইন, যদি এটা তো 5টা বের আসে এরকম ফুটতে, এটাও পেন্টামিটার লাইন, যদি এটা তো বের আসে তাহলে এটাও পেন্টামিটার লাইন। অর্থাৎ যে লাইনের ভিতরে কয়টা ফুট আছে সেটার উপর নির্ভর করে লাইনগুলোর নাম হয়। যেমন আমি একটু দেখানোর চেষ্টা করি আর একটু থেকে। এই কবিতাটা যদি আমরা ধরি, তাহলে এখানে হলো আই ওয়ান ডাট লং, তারপর অ্যাজ এ ক্লাউড, তাহলে এখানে 1 2 3 4, এখানে 4টে বেড়ে আসলো। এখানে কয়টা বেড়ে আসলো? 4টা। আই 1 2 3 4, তাহলে এই লাইনটার নাম হচ্ছে কি? টেট্রামিটার লাইন। যদি 5টা বেড়ে আসে তাহলে টেট্রামিটার লাইন, আর যদি 4টে বেড়ে আসে তাহলে কী হবে? টেট্রামিটার লাইন। যদি 5টা বেড়ে আসে তাহলে পেন্টামিটার, আর যদি 4টে বেড়ে আসে তাহলে কী হবে? টেট্রামিটার লাইন। এখানে আমরা খেয়াল করি, এখানে সুন্দর বলা হয়েছে, সেটা হলো যে বাক্যে 1টি ফুট থাকে সেই লাইন বা বাক্যকে মনোমিটার লাইন বলে, যে বাক্যে 2টা ফুট থাকে সেই লাইনকে ডায়ামিটার বলে, যে বাক্যে 3টা ফুট থাকে সেই লাইনকে ট্রাইমিটার বলে, যে বাক্যে 4টা ফুট থাকে সেই লাইনকে টেট্রামিটার বলে, যে বাক্যে 5টা ফুট থাকে সেই লাইনকে পেন্টামিটার বলে, যে বাক্যে 6টা ফুট থাকে সেই লাইনকে হেক্সামিটার বলে, যে বাক্যে 7টি ফুট থাকে সেই লাইনকে হেপ্টামিটার বলে, যে বাক্যে 8টি ফুট থাকে সেই মিটারকে অক্টামিটার বলে। তো আমাদের এইগুলো লাইন এখানে প্রত্যেকটা কবিতায়, অর্থাৎ এখানে কবি টেট্রামিটার লাইন ইউজ করেছে, কারণ এখানে প্রত্যেকটা লাইনে 4টা করে ফুট বের হবে। এটাই হচ্ছিল দ্য নেম অফ লাইন অফ দ্য পোয়েম। তাই এটা হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তোমরা যদি না বুঝে থাকো তো এটার উপর আলাদা একটা ভিডিও আছে, সেই ভিডিওটি তোমরা দেখে নিবা। তাহলে এটা গেল, 2 নম্বরটা গেল। তারপর হাউ মেনি স্ট্যান্জা হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম, যে এই যেটা কবিতা, এই কবিতা 1 2 3 এখানে কয়টা স্ট্যান্জা ব্যবহার করা হয়েছে, 3টা স্ট্যান্জা ব্যবহার করা হয়েছে। তাহলে লিখতে হবে যে দ্য পোয়েম কনসিস্ট অফ 3 স্ট্যান্জা, 3 স্ট্যান্জাস, যে দ্য পোয়েম কনসিস্ট অফ 3 স্ট্যান্জাস, কবিতাটা কয়টা স্ট্যান্জা নিয়ে গঠিত সেই লাইনটা লিখতে হবে, সেই কথাটা লিখতে হবে। তুমি লিখবে যে দ্য পোয়েম কনসিস্ট অফ 3 স্ট্যান্জাস, এভরি স্ট্যান্জা কনসিস্ট অফ 4 লাইনস। যদি এখানে 4টে করে লাইন নিয়ে গঠিত তাহলে লিখবে 4 লাইনস, বাস ওকে। এবার নেম অফ ফুড, এবার আসলে কি নেম অফ ফুড, এই যে আমরা ফুডগুলো বের করলাম একটু আগে, এই যে ফুডগুলো বের করলাম, এখানে ফুডগুলো বের করলাম যে হাউ ডু আই লাভ দি লেট মি কাউন্ট দ্য ওয়েস, এই যে একটা ফুড বের করলাম। এই ফুডটা প্রথম হলো আনঅ্যাকসেন্ট, পরটা কি অ্যাকসেন্ট, প্রথমটা হলো আনঅ্যাকসেন্ট, পরটা অ্যাকসেন্ট, প্রথমটা আনঅ্যাকসেন্ট, পরটা অ্যাকসেন্ট, প্রথমটা আনঅ্যাকসেন্ট, পরটা অ্যাকসেন্ট, প্রথমটা আনঅ্যাকসেন্ট, পরটা কি অ্যাকসেন্ট। তাহলে এখানে প্রত্যেকটা ফুড আয়াম্বিক, এটা লিখতে হবে। এইটি কথা এখানে লিখতে হবে যে ইন দ্য পোয়েম দ্য পোয়েট হ্যাজ ইউজ আয়াম্বিক ফুড। বাইভাবে লিখতে পারি যে এভরি ফুড অফ দ্য পোয়েম ইজ আয়াম্বিক, অর্থাৎ ফুড সম্পর্কে 2টা বা 3টা কথা লিখতে হবে, 2টা বা 3টা সেন্টেন্স লিখতে হবে। তারপরে আসলো রাইম স্কিম, তারপর কি আসলো রাইম স্কিম, যে এখানে কবি কী ধরনের রাইম স্কিম ব্যবহার করছে, এখানে কবি কী ধরনের রাইম স্কিম ব্যবহার করছে। যেমন এখানে রাইম স্কিম এ, তারপর হলো বি বি এ, তাহলে এ বি বি এ। তার এখানে আসে কি হলো, এখানে এসে বলা হচ্ছে সরি, এখানে হবে সি ডি সি ডি, এখানে আসে হবে ই এফ ই এফ। এই যে রাইম স্কিমটা বের হয়ে আসলো, এটা আমাকে লিখতে হবে যে কি লিখতে হবে যে দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ, দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ এ বি বি এ, সি ডি সি ডি, তারপর লিখতে হবে কি ইএফ ইএফ, এটা আমাদের লিখতে হবে রাইম স্কিম। এখন হচ্ছে রাইম স্কিম আমরা গেল, রাইম স্কিমটা পাইলাম আমরা, রাইম স্কিমটা লিখতে হবে। তারপর লিখতে হবে কি নেম অফ রাইম স্কিম, নেম অফ রাইম স্কিম। এই যে রাইম স্কিমটা বের হয়ে আসলো, এটার নাম, এটা তো হলো প্যাটার্নগত রাইম, কিন্তু এর একটা নাম রয়েছে, নামটা হচ্ছে কি যে এটা কোন রাইম স্কিম সেটা আমাদের দেখতে হবে। এখানে কি বের হয়েছে এ বি বি এ, তাহলে এটা কোনটার সাথে মিল আছে একটু খেয়াল করি আমরা রাইম স্কিম নামগুলো। তাহলে এ বি বি এ, তাহলে এ বি বি এ, তাহলে আমরা একটু খুঁজে বের করি, এই রাইমটার সাথে মিল রয়েছে এ বি বি এ। তাহলে কি হবে, রাইমটার নাম কি ইনক্লোজ রাইম, এই রাইমটার নাম কি ইনক্লোজ রাইম, এই রাইমটার নাম কি ইনক্লোজ রাইম। তাহলে আমাকে এখানে লিখতে হবে যে দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ দিয়ে এ বি সি ডি লিখবো, লেখার পর লিখবো দ্যাট ইজ কল্ড ইনক্লোজ রাইম, জাস্ট 2 লাইন করে লিখলে হয়ে যাবে। তারপর আসলে কি সাবজেক্টিভ আর অবজেক্টিভ, যে কবিতাটা সাবজেক্টিভ না অবজেক্টিভ। যদি কবিতাটা সাবজেক্টিভ হয়, যদি কবিতাটা ব্যক্তি অর্থাৎ কবির সম্পর্কে যদি হয়, কবির নিজের সম্পর্কে যদি হয় তাহলে সাবজেক্টিভ। আর কবিতাটা যদি অন্য কোনো বিষয় মানে কবির নিজের সম্পর্কে না হয়ে যদি অন্য কারো সম্পর্কে হয় বা অন্য কোনো একটা বিষয় নিয়ে হয় তাহলে কবিতাটা অবজেক্টিভ। আমি আবার বলছি, যদি কবিতাটা কবির নিজের সম্পর্কে হয়, কবিতাটা কবির নিজের সম্পর্কে তাহলে হবে সাবজেক্টিভ। আর কবিতাটা যদি কবির নিজের সম্পর্ক না হয় অন্য কোনো একটা বিষয় নিয়ে হয় তাহলে কি হবে অবজেক্টিভ। এখানে বলা হয়েছে পার্সোনাল থটস আর ইম্পার্সোনাল, পার্সোনাল ইম্পার্সোনাল থটস। আসলে পার্সোনাল কি, যদি কবিতাটা সাবজেক্টিভ হয় তাহলে আমরা বলবো পার্সোনাল, আর কবিতাটা যদি অবজেক্টিভ হয় তাহলে আমরা বলবো ইম্পার্সোনাল থটস। তারপর পয়েন্ট অফ ভিউ, এবার আসলে 9 নম্বর আসলে কি পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট অফ ভিউটা আসলে কি, একজন কবি যখন একটা কবিতা লেখে তার পিছনে একটা উদ্দেশ্য থাকে, যে তার উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটাই হচ্ছিল পয়েন্ট অফ ভিউ। যেমন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামাজটা ধরি, যদি এই কবিতাটা বলি যে এই কবিতার কবি কেন লিখেছে, এই কবিতার মূল উদ্দেশ্য হচ্ছে তার বন্ধুর সৌন্দর্য এবং তার বন্ধুত্ব অমর করাটা হচ্ছে তার উদ্দেশ্য, আর তার বন্ধুর সৌন্দর্যকে অমর করাটাই হচ্ছিল এই কবিতার মূল উদ্দেশ্য। তাহলে এটাই হচ্ছে পয়েন্ট অফ ভিউ। তাহলে এই জিনিসটা আমরা লিখবো কীভাবে, যে গ্লোরিফাইং হিজ ফ্রেন্ডস বিউটি অ্যান্ড হিজ ফ্রেন্ডশিপ, এটা হচ্ছিল পয়েন্ট অফ ভিউ। অথবা আমরা লিখতে পারি ইমর্টালাইজিং হিজ ফ্রেন্ডস বিউটি অ্যান্ড হিজ ফ্রেন্ডশিপ, এটা হচ্ছিল পয়েন্ট অফ ভিউ। তাহলে এইটা আমরা কীভাবে লিখবো প্রশ্নের উত্তরটা, তো এইটা আমরা প্রশ্ন মধ্যে লিখবো কীভাবে,
আমাদের লিখতে হবে যে দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য পোয়েম ইজ, লিখতে হবে দ্য পয়েন্ট অফ দ্য ভিউ অফ দ্য পোয়েম ইজ গ্লোরিফাইং হিজ ফ্রেন্ডস বিউটি অ্যান্ড ফ্রেন্ডশিপ, এটা আমাদের লিখতে হবে। এবার যদি আমরা একটা কবিতা ধরি, হাউ ডু আই লাভ দি, একটা যদি কবিতা ধরি, এখানে কবি তার প্রেমিককে কীভাবে ভালোবাসে, বিভিন্ন ভালোবাসার উপায়গুলো বর্ণনা করেছে। তো এখানে তাহলে এখানে পয়েন্ট অফ ভিউটা কি, এখানে হচ্ছে হলো এখানে পয়েন্ট অফ এক্সপ্রেসিং ডিফারেন্ট ওয়েস অফ লাভ, এটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ একজন প্রেমিককে কীভাবে ভালোবাসা যায় এটা সেরে বই প্রকাশ করছে এই কবিতায়। তাহলে এটা হবে এক্সপ্রেসিং ডিফারেন্ট ওয়েস অফ লাভ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা পয়েন্ট অফ ভিউটা বুঝতে পেরেছো। এবার অ্যাটিটিউড আসি। অ্যাটিটিউডটা কি? অ্যাটিটিউডটা হচ্ছে হলো যখন কবি কোনো একটা বিষয় কবিতার ভিতরে যখন ফুটে তুলতে যায় তখন তিনি তার দৃষ্টিটা কোনো একটা জিনিসের উপর থাকে। যদি আমরা শ্যালাই কম্পেয়ার দি টু এ সামাজকে ধরি, তাহলে এখানে কবি তার দৃষ্টিটা কোন দিকে? তার বন্ধুর সৌন্দর্যের দিকে। তার বন্ধুর সৌন্দর্য না দিয়ে লিখতে হবে তার সৌন্দর্যের দিকে তার দৃষ্টিভঙ্গিটা, বিউটি, এটা হচ্ছিল এখানে। তাহলে কী হবে? দ্য অ্যাটিটিউড অফ দ্য পোয়েম ইজ কি? বিউটি, অর্থাৎ কবির দৃষ্টিভঙ্গিটা হচ্ছে বিউটি। যেমন আমরা যদি ও টু অটাম ধরি, ও টু অটামের ভিতর দিয়ে কবি তার জীবনের দুঃখ কষ্টগুলো প্রকাশ করতেছিলেন, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা কোন দিকে ছিল? প্রকৃতির দিকে। প্রকৃতির মধ্য দিয়ে তিনি এখানে দুঃখ কষ্টগুলো প্রভাব করতে দুঃখ কষ্টগুলো প্রকাশ করতেছে তার জীবনের, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা ছিল কোথায়? সৌন্দর্য প্রকৃতির দিকে। তাহলে তার অ্যাটিটিউড টু নেচার। আবার আই ওয়ান্ডার লংলি অ্যাজ এ ক্লাউড যদি ধরি আমরা, যে এখানে কবির দৃষ্টিভঙ্গি কোন দিকে? এখানে কবি ঘুরে বেড়াচ্ছিলেন, প্রাকৃতিক সৌন্দর্য তিনি দেখেছেন, সেই সৌন্দর্যগুলো তার একাকিত্বতা দূর করে। তাহলে এখানে তার দৃষ্টিভঙ্গি কোন দিকে? ওই যে টু নেচার, তার দৃষ্টিভঙ্গি কোন দিকে ছিল? নেচারের দিকে। তাহলে এটা মনে রাখতে হবে যে কবি যখন কোনো দিকে দৃষ্টি দেয়, অর্থাৎ যে জিনিসটার উপর নির্ভর করে তার কবিতার কথাগুলো প্রকাশ করে, সেটা হচ্ছে তার অ্যাটিটিউড। এবার আসলে টোন। টোনটা আসলে কি? টোনটা হলো একটা কবিতার যে স্বাদটা কেমন। টোন হচ্ছে হলো, টোন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। যদি কবিতাটা খুব যদি দুঃখজনক হয় তাহলে ওই কবিতার টোনটা হবে স্যাড, আর যদি কবিতাটা খুব হাস্যকর বা হাসি বা প্রাঞ্জলতা পেয়েছে তাহলে টোনটা হবে জয়ফুল বা হ্যাপিনেস। আর যদি কবিতার ভিতর দিয়ে কোনো ব্যঙ্গাত্মক কোনো দুর্ঘটনা প্রকাশ, ব্যঙ্গাত্মক কোনো ঘটনা বা হাসি তামাশা এই ধরনের যদি করে, তাহলে অর্থাৎ কবিতার ভিতরে যদি ব্যঙ্গাত্মক কোনো জিনিস প্রকাশ পায় তাহলে উত্তর হবে কি? তাহলে টোনটা হবে কি? স্যাটায়ার। তাহলে টোনটা কী হবে? স্যাটায়ার। আর সাউন্ড ডিভাইস, যে আমরা জানি সাউন্ড ডিভাইস অনেক প্রকার রয়েছে, তার মধ্যে এলিটারেশন, অ্যাসোনেন্স, কনসোনেন্স, সেটা তোমাকে লিখতে হবে। তো এখানে যে 12টা পয়েন্ট রয়েছে, এই 12টা পয়েন্ট, জাস্ট এই 12টা পয়েন্ট সম্পর্কে 1 লাইন 2 লাইন করে লিখলেই এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে, যে হোয়াট ইজ দ্য জেনারিক ফর্ম অফ দ্য পোয়েম। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো যদি তোমরা যদি জেনে না থাকো, এই যে 12টা পয়েন্ট যদি তোমরা জেনে না থাকো, তাহলে আমার এই 12টা পয়েন্টের উপর ভিডিও আমি আগামী 4 দিনের মধ্যেই 12টা পয়েন্টের উপর ভিডিও ছাড়বো। তোমরা ভিডিওগুলো দেখে নিবে, যে ফর্ম সম্পর্কে, কবিতার ধরন সম্পর্কে আমি একটা ভিডিও দেবো, তারপর কীভাবে কবিতার লাইন সম্পর্কে ভিডিও, অর্থাৎ এই 12টা পয়েন্টের উপর আমি ভিডিও ছাড়বো। তোমরা ওখানে দেখে নিবা, যে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা দেবো আলাদা আলাদা ভিডিও। তোমরা ওখানে দেখে নিলে আশা করি তোমরা নিয়মটি বুঝতে পারবা। তো আজকে আমরা এই যে প্রশ্নটা আলোচনা করলাম, এই প্রশ্নটা উত্তর কীভাবে লিখতে হবে আমি দ্বিতীয় ভিডিওতে ছাড়িয়ে দেবো। জাস্ট এগুলো তোমাদের আলোচনা করলাম, আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। তো হ্যালো শিক্ষার্থী বন্ধু, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং তোমাদের অসুবিধাগুলো কী কী সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবা, যে তোমাদের কোন টপিকটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই জানাবা। ভালো থাকবে সবাই, দোয়া করি। ওকে।